ডাকসু নেতা মোসাদ্দেক এবং জুবায়ের একই সাথে তারা শিবিরেরও নেতা। তাদের উপরে ছাত্র দলের হামলা। গতকালকে আমরা দেখলাম শাহবাগ থানার ভেতরেই ডাকসু নেতা মোসাদ্দেককে এবং জুবায়েরকে পেটালো ছাত্রদল নেতারা। এই নিয়ে রাজনৈতিক অঙ্গন মোটামুটি উত্তপ্ত, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। একটি পক্ষকে দেখছি আলহামদুলিল্লাহর জোয়ারে ভাসিয়ে দিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে, আরেকটা পক্ষকে দেখছি তারা সুর তুলছে, দাবি তুলছে নতুন করে যে ছাত্র দল নতুন করে মব সন্ত্রাসী শুরু করেছে, মব নৈরাজ্য শুরু করেছে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। এই সংঘাতময় পরিস্থিতি, এই হামলার ঘটনা ঘটছে কেন? এর পেছনে কি কারণ রয়েছে? এই হামলা বা এই সংঘাত যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগ থানা কেন্দ্রিক তা না, গতকালকে তিনটি ঘটনা ঘটেছে। একই দিনে রাজধানী সহ 3 স্থানে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষ। একটি তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগ থানা কেন্দ্রিক, আরেকটি কুমিল্লা পলিটেকনিকে গুপ্ত বলায় ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত 32। আরো দেখেছি পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত 5। এর ঠিক 2 দিন আগে আমরা দেখেছিলাম চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গুপ্ত লেখাকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ। উভয় দলের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, হামলা পাল্টা হামলা, উভয় দল থেকে অনেকে আহত হল। তো এই যে সংঘাতময় পরিস্থিতি, রক্তাক্ত পরিস্থিতি কেন ঘটছে, এর পিছনে কারণ কি? একটি তো কারণ হলো যে গুপ্ত রাজনীতি, গুপ্ত কারা, এই নিয়ে তর্ক বিতর্ক। কিন্তু কথা হলো গতকালকে শাহবাগ থানায় কি হয়েছিল? ওই গুপ্তের রেশ তো আছেই, তার পাশাপাশি আমরা দেখলাম যে জুবায়ের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শাহবাগ থানায় যাচ্ছে, আপনারা আসুন। ওই যে সেই মব কালচার, বিগত ডক্টর ইউনূসের 1.5 বছরের মব কালচার। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা কিছু হলেই ফেসবুকে পোস্ট দিত যে সবাই রাজুতে আয়, রাজুতে একত্রিত হতো। এরপরে এক একদিন এক একদিকে তারা মব সন্ত্রাসী করত। কখনো জাতীয় পার্টির অফিসে গিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটাতো, কখনো গিয়ে মিডিয়া হাউজের উপরে আক্রমণ চালাতো, কখনো গিয়ে মুক্তিযোদ্ধা সংবিধান নিয়ে কোনো সেমিনার হলে সেখানে তারা হামলা চালাতো। তো এই যে তাদের একটা মব, মানে মবের রাজ্যে তারা পরিণত করেছিল, একটা ঘোরের মধ্যে ছিল তারা। তো সেই সময়টা তো এখন নেই রে ভাই, সময়ের তো পরিবর্তন হয়েছে, তাই না? কিন্তু মনে হচ্ছে মোসাদ্দেক এবং জুবায়েররা এখনো সেই ঘোরের মধ্যেই আছে। তাই সে পোস্ট দিয়েছে যে আমি থানায় যাচ্ছি, আপনারা আসুন। তো আপনি যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে এসেছে কারা? এসেছে ছাত্রদল এসেছে। তো এরপরে বেদম পিটুনি দিয়েছে। তো কেন তিনি শাহবাগ থানায় গিয়েছিলেন? কারণ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কি যেন ফেসবুকে পোস্ট দেয়া বা অপ্রীতিকর তথ্য ছড়ানো, বা অনেকে আবার বলছে যে সেটি এডিটেড ছিল, সেটা এআই দিয়ে বানানো ছিল। এই বিষয় নিয়ে কেউ ছাত্রদল বা অন্য কেউ থানায় মামলা করতে চাচ্ছিল। তো সেই মামলা ট্যাকেল দেওয়ার জন্য, সেখানে মাস্তানি করার জন্য জুবায়েররা সেখানে গিয়েছিল। এই ছিল ঘটনার সূত্রপাত। এছাড়া আরো আমরা দেখেছি যে মোসাদ্দেকের দাঁত ফেলে দেওয়ার জন্য হুমকি দিয়েছে নাকি ছাত্রদল নেতারা। তো এই ঘটনাগুলোই একত্রে যুক্ত হচ্ছে। তো এই জায়গায় আমার একটা কথা আছে, সেটা হলো যে মোসাদ্দেকের দাঁত ফেলে দেওয়ার হুমকি ছাত্রদল যদি দিয়ে থাকে, এটা ছাত্রদল মোটেও ভালো করেনি ভাই। দাঁত সেটা মোসাদ্দেকের দাঁত, ভালো হোক খারাপ হোক, ছোট হোক বড় হোক, সেটা সে বুঝবে। মানে তার দাঁত ফেলে দেওয়ার ছাত্রদল আপনারা কারা? আপনাদের মধ্যে কারো যদি তার দাঁত পছন্দ না হয়, ভালো না হয়, তো তার দাঁতের দিকে আপনারা তাকাইয়েন না, তাহলেই তো হয়ে যায়। আপনারা যে এই হুমকি দিচ্ছেন দাঁত ফেলে দেওয়ার, এটা তো রীতিমতো ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। তার দাঁত আপনার ভালো লাগে না, বেশ ভালো, কিন্তু কোনো মেয়ের তো ভালো লাগতেও পারে। কোনো মেয়ে তো এই দাঁত দেখেই তার প্রেমে পড়ে যেতে পারে। তাহলে এটা তো তার নিজস্ব একটা সিম্বল। এই দাঁত তো মোসাদ্দেকের নিজস্ব সম্পদ, তার নিজের শরীরের একটা অঙ্গ। তো আপনারা ছাত্রদল এই দাঁত ফেলে দেওয়ার হুমকি ভাই দিতে পারেন না, আমি এর ঘোর বিরোধিতা করছি। তো এই যে দাঁত ফেলে দেওয়ার হুমকি, বা জাইমা রহমানকে নিয়ে অপ্রীতিকর পোস্ট দেয়া, তাই নিয়ে মামলা, বা গুপ্ত রাজনীতি নিয়ে এই যে তর্ক বিতর্ক, এগুলোই কি আসলে মূল কারণ এই সংঘাতময় পরিস্থিতি? আসলে কিন্তু তা না।
এগুলো জাস্ট এক একটা ইস্যু ধরে সামনে আসা, মুখোমুখি সিচুয়েশনে আসা। মূল কারণটা হলো ক্ষমতা, শক্তির খেলা এবং আধিপত্যের বিস্তারের খেলা। ডক্টর ইউনূসের 18 মাসে জামাত শিবির যে মোটামুটি দেশটাকে মাথায় তুলে নিয়েছিল, তাদের একটা ওই ধরনের পজিটিভিটি বা ওই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, তারা যে পাওয়ার প্র্যাকটিস করত, তো সেখান থেকে মনে হয়েছিল যে দেশটাই তাদের। আর এখন ছাত্রদল নতুন করে তাদের দল বিএনপি ক্ষমতায়, তারা সরকারে, তাই এখন ভাবছে যে বিএনপির ছাত্রদল ভাবছে দেশটাই আসলে তাদের। তো উভয় দলই আসলে যার যার আধিপত্য ধরে রাখতে চাচ্ছে, কেউই পিছু হটতে চাচ্ছে না। ছাত্রদল চাচ্ছে সকল ক্ষমতা তারা তাদের কন্ট্রোলে নিবে, আর শিবির চাচ্ছে যে তারা কোনোভাবেই পিছু হটবে না, আধিপত্য বিস্তারকে তারা ধরে রাখবে। আসলে মূলত সংঘাতটা এখান থেকেই শুরু হয়েছে বলে আমার মনে হয়। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আমরা দেখলাম শাহবাগ থানার এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে পরবর্তীতে সাদিক কায়েম এবং এস এম ফরহাদরা এসেছেন। তো এস এম ফরহাদ বক্তব্য দিলেন যে শাহবাগ থানায় মব সৃষ্টি, ছাত্র দলের ফ্যাসিবাদী আচরণ। বা অনেকদিন পর এস এম ফরহাদ সাদিক কায়েমদের মুখে শুনলাম মব শব্দটি। তো সাদিক কায়েম, এস এম ফরহাদ, আপনারা কি মব শব্দটি জানতেন? গত ডক্টর ইউনূসের 1.5 বছর বা নির্বাচন নিয়ে মোটামুটি 2 বছরের মতো এই দেশ যখন মবের রাজ্যে পরিণত হয়েছিল, তখন কি এই মব শব্দটার সাথে আপনারা পরিচিত ছিলেন না? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ভাত খাইয়ে পিটিয়ে পিটিয়ে মারা হলো তোফাজ্জল না কি নাম ছিল, তখন তো শুনলাম না যে এটা মব। যখন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কাউকে পেলেই প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করে করতেন আপনারা, তখন তো মবের কথা শুনিনি। এই জোবায়ের মোসাদ্দেকরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আওয়ামী প্যানেলের শিক্ষক বলে প্রকাশ্যে দৌড়ানি দিল, বেঁধে রাখার চেষ্টা করলো, হেনস্থা করলো, অপমানিত লাঞ্ছিত করলো, তখন তো আপনারা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহর জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন। কই, তখন তো বলেননি যে এগুলো মব। গত রোজার মাসে ছাত্রলীগের একজন কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনে সেহরি খেতে গিয়েছিল। সেহরি খেতে দিয়েছিলেন আপনারা? পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরিয়ে ঘুরিয়ে ওই ছেলেকে আপনারা পিটিয়েছিলেন, রক্তাক্ত করেছেন, মৃত প্রায় মুমূর্ষ অবস্থায় গিয়ে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। কই, তখন তো আপনারা আলহামদুলিল্লাহ মানে আনন্দে উল্লাসিত ছিলেন, তখন তো বলেননি যে এগুলো মব। পিছনের হিস্ট্রি যদি না টানি, একদম সদ্য 7 মার্চের ভাষণ বাজানোর জন্য ইমি এবং ইমির সাথে যারা ছিল, তাদের মাইক সহ, রিক্সা সহ তাদেরকে তাদের গায়ে হাত তুলে অপমানিত করে পিটিয়ে এই রিক্সা, মাইক সবকিছু নিয়ে শাহবাগ থানার মধ্যে কারা যেন ঢুকিয়ে দিয়েছিল? এই মোসাদ্দেক, এই জোবায়েররা। তাদের শক্তি, তাদের পাওয়ার, তাদের হ্যাডম তারা দেখিয়েছিল। তো তখন কি সেগুলো মব হয়েছিল না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার পুরো বিশ্ববিদ্যালয়টাকে যেভাবে অস্থিতিশীল করে তুলেছিল, সেগুলো মব ছিল না? কিন্তু তখন কিন্তু এস এম ফরহাদদের, সাদিক কায়েমদের চোখে এগুলোকে মব মনে হয়নি। তার মানে কি, নিজেরা মব করলে আপনাদের জন্য সেটা জায়েজ, তখন সেটা মব হয় না। আর ওই মবই যখন পাল্টা এসে আপনাদের উপরে পড়ে, তখন সেটা মব সন্ত্রাস হয়ে যায়। ফরহাদ এবং সাদিক কায়েমকে বলতে শুনলাম যে থানার ভেতরে, থানা হলো একটা নিরাপত্তার জায়গা, আস্থার জায়গা, সেখানে এসে ছাত্রদল হামলা কেন চালায়? হ্যাঁ, নিন্দনীয় কাজ নিশ্চিত। ছাত্রদল যেটি করেছে সেটিও ওয়ান কাইন্ড অফ মব, এটি বলতে আমার কোনো দ্বিধা নেই। ইভেন সেটা থানার মধ্যে, এটা তো আরো গুরুতর অপরাধ হয়েছে, ছাত্রদল এই অপরাধ করেছে। কিন্তু আমার কথা হলো, এই বিগত 1.5 বছরে আপনারা যে মবের রাজ্যে পরিণত করেছিলেন শিবির, জামাত বা আপনাদের তৌহিদি জনতার নামে, তো তখন থানা যে নিরাপত্তার জায়গা, দেশে থানা, পুলিশ, প্রশাসন, আইন, বিচার ব্যবস্থা বলতে যে কিছু আছে, সেটা কি আপনাদের মাথায় ছিল? তাহলে আওয়ামী লীগের বলি, ছাত্রলীগের বলি বা যাদেরকেই আপনারা ধরেছেন, আপনারা তো পুলিশের হাতে দিতে পারতেন, আইনের প্রতি সম্মান দেখাতে পারতেন, বিচারের প্রতি সম্মান দেখাতে পারতেন। কই, তা তো করেননি। আপনারা তো তখন প্রকাশ্যে বেদ্রোহ পিটিয়েছেন সবাইকে। তখন মনে ছিল না?
যে পুলিশ আছে, প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে। তখন তো মনে হয়েছিল বিগত ডক্টর ইউনূসের ১.৫ বছর এবং পরবর্তী নির্বাচন সময় নিয়ে ২ বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানা কেন্দ্রিক এই এরিয়াটাতে মনে হয় মোসাদ্দেক এবং জোবায়েররাই হলো এক একজন বিচারক। তারা নিজেরাই সবকিছুর বিচার করে দিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার তিনি নিজেই মনে হয় একজন বিচারক। মন চাইলেই বিভিন্ন ডিনদেরকে তিনি পদত্যাগ করাচ্ছেন, মন চাইলেই অপমানিত করছেন, লাঞ্ছিত করছেন। তো তখন তো এক একজন নিজেরাই বিচারক হয়ে দাঁড়িয়েছিলেন। আর এখন শাহবাগ থানা কেন্দ্রিক এসে খুব মায়া কান্না এই সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদের। তো ভাই, এই যে হিপোক্রেসিরও তো একটা লেভেল থাকা উচিত। আপনারা তো মনে হয় হিপোক্রেসি অতিক্রম করে গেছেন। বিগত ১.৫-২ বছরে যত মব হয়েছে তখন আমরা বলেছি যে এগুলো মব, এগুলো কোনোভাবেই কাম্য না, এগুলো অন্যায়। এখন ছাত্রদল যেটা করেছে সেটাও মব, সেটাও অন্যায়, সেটাও প্রকাশ্যে বলছি। কিন্তু তখন এই আপনারা যারা সাদিক কায়েম, এস.এম. ফরহাদদের অনুসারী, বট আইডি বলি, বাস্তব আইডি বলি আর পেইড আইডি বলি, আপনারা কিন্তু প্রকাশ্যে এসে আমাদের পিছনে লেগেছিলেন। বলেছেন আমরা ভারতের দালাল, রয়ের দালাল, আমরা আওয়ামী লীগের দালাল। কিন্তু কথা হলো ভাই, আমরা তখনও অন্যায়কে অন্যায় বলেছি, এখন ছাত্রদল যেটা করছে সেটাও অন্যায়, অন্যায়কে অন্যায়ই বলছি। কিন্তু আপনারা তখন যত মব সন্ত্রাসী হয়েছে তখন সেটাকে আলহামদুলিল্লাহর জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন। আর এখন যেটা হচ্ছে আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে এখন মব। ভাইরে, রিভেঞ্জ অফ নেচার বলে তো একটা টার্ম আছে, তদ্রুপ রিভেঞ্জ অফ পলিটিক্স বলতেও কিছু একটা আছে। রিভেঞ্জ হচ্ছে প্রতিশোধের রাজনীতি চলছে। বিগত ১.৫-২ বছরে আপনারা যা করেছেন এখন ঘুরে এসে সেটা আপনাদের উপরেই পড়েছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। আচ্ছা, এভাবে যদি চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষাঙ্গন কোন দিকে যাচ্ছে? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে মূল কাজ কি? রাজনীতি করা, মারামারি, পিটাপিটি, সংঘাতের দিকে যাওয়া? এই জন্যই কি বিশ্ববিদ্যালয়, কলেজ এই মানে এখানে সরকারের কোটি কোটি টাকার ইনভেস্ট? পড়াশোনার পরিবেশ কি বিশ্ববিদ্যালয়, কলেজে ফিরে আসবে না? কিন্তু পরিস্থিতি যেই দিকে যাচ্ছে মনে হচ্ছে যে শিক্ষা অঙ্গন আগের চেয়ে আরো অস্থিতিশীল হতে যাচ্ছে। তো এর ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না, বরং ভবিষ্যৎ খারাপের দিকেই যেতে যাচ্ছে বলে মনে হয়। কনক্লুশনে এসে যেটা বলতে চাই, দেখলাম জোবায়ের বলছে যে ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, আমি এখনো বেঁচে আছি, মারা যেতে পারতাম। তো ছাত্রলীগের ইস্যুটিকে তিনি টেনে নিয়ে এসেছেন, আমি আলোচনার মধ্যে আনতে চাইনি। ছাত্রলীগও এতটা পেটায়নি যতটা পিটানি তারা সেদিন খেয়েছেন। তো আমার কথা হলো, গত ১.৫-২ বছরে আপনারা মানুষকে কম পিটানি দিয়েছেন? আর আপনারা যে পিটানি দিয়েছেন সেই লেভেলের পিটানি কি ছাত্রলীগ কোনো সময় দিয়েছিল? তাহলে ছাত্রলীগকে শুধু ছাত্রদল হার মানায়নি, আপনারাও ১.৫ বছরে হার মানিয়েছেন। তাহলে আপনারা ছাত্রলীগ, ছাত্রদল সাইড টু সাইড রেখে যদি কম্পেয়ার করি, মানে আপনাদের বক্তব্য অনুযায়ী, আমি ছাত্রলীগের পক্ষে কোনো কথা বলতে আসিনি, মানে আপনাদের বক্তব্য দিয়েই ফুটে উঠছে যে আপনাদের তুলনায় তাহলে ছাত্রলীগই ভালো ছিল। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাই।